আমি জোসনা রাহা, সহকারী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান। আমার ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শরীরতত্ত্ব অধ্যায়ের হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন করব। আমি আবার বলছি, মানব শারীরতত্ত্বের হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন আজকের পাঠ আমাদের। এখন আসো, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড কাকে বলে? যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের মাধ্যমে নিরবচ্ছিন্ন সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। আমি আবার বলছি, একটুখানি খেয়াল করো। যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। এই হৃৎপিণ্ড কিছু নালিকার মাধ্যমে সারা শরীরে সংকোচনের মাধ্যমে রক্তকে প্রেরণ করে, অর্থাৎ এটা মানব দেহে পাম্প যন্ত্র রূপে কাজ করে। এই জীবন্ত পাম্প যন্ত্রটি শিরার মাধ্যমে সারা শরীর থেকে রক্ত গ্রহণ করে ধমনীর মাধ্যমে সারা শরীরে রক্ত প্রেরণ করে। আমি আবার বলছি, একটু খেয়াল করো। এই জীবন্ত পাম্প যন্ত্রটি সারা শরীর থেকে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর মাধ্যমে প্রেরণ করে। একজন পূর্ণবয়স্ক মানুষ 2600 মিলিয়ন লিটার রক্ত প্রবাহিত করতে পারে, অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের 2600 মিলিয়ন বার সংকোচন প্রসারণ হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিটি নিলয় অর্থাৎ ভেন্ট্রিকল 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। আবার বলছে 155 মিলিয়ন লিটার, অর্থাৎ 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। মহিলাদের তার চেয়ে 1/3 কম হয়ে থাকে। আবার বলছি, খেয়াল করো। একটি হৃৎপিণ্ডের ওজন কত গ্রাম বললাম? 300 গ্রাম। আর মহিলাদের পুরুষের চেয়ে 1/3 কম হয়ে থাকে। এখন আমরা পড়ব হৃৎপিণ্ডের অবস্থান, অর্থাৎ হৃৎপিণ্ড আমাদের দেহে কোন জায়গায় থাকে। হৃৎপিণ্ড আমাদের দেহের বক্ষপিঞ্জরের ভিতরে 2 ফুসফুসের মাঝখানে মধ্যচ্ছেদার উপরে একটু বাম দিকে করে এর অবস্থান। আমি আবার বলছি, বক্ষপিঞ্জরের ভিতরে 2 ফুসফুসের মাঝখানে মধ্যচ্ছেদার উপরে একটু বাম দিকে করে এর অবস্থান। এই হৃৎপিণ্ডের অগ্রভাগ প্রশস্ত, নিচের দিক ক্রমশ সরু হয়েছে। এখন আসো হৃৎপিণ্ডের আকার আকৃতি। হৃৎপিণ্ড ত্রিকোণাকার, মাংসাল, লালচে খয়েরি বর্ণের। আমি আবার বলছি, হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড ত্রিকোণাকার, লালচে খয়েরি বর্ণের এবং মাংসাল। এটা অগ্রভাগ প্রশস্ত অংশকে বেস বলা হয়, নিচের দিকে সরু অংশকে অ্যাপেক্স বলে। আর এই সরু অংশটা পঞ্চম পাঁজরের ফাঁক দিয়ে একটুখানি বাম দিকে একটুখানি বের হয়ে থাকে। এটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার। এখন আসো হৃৎপিণ্ডের প্রাচীর। তারপরে হৃৎপিণ্ডের যে একটা আবরণ থাকে, সেই আবরণটা সম্বন্ধে আমরা একটুখানি পড়ি। হৃৎপিণ্ড দুইটা
দিয়ে আবৃত, অর্থাৎ দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। এই আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম বাইরের স্তরটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম তথা তন্তুময় পেরিকার্ডিয়াম, আর ভিতরের স্তরটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। আমি আবার বলছি, ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর ভিতরটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামটা আবার দ্বিস্তরী। এর বাইরের স্তরের নাম প্যারাইটাল স্তর, ভিতরের স্তরের নাম হচ্ছে ভিসারেল স্তর। প্যারাইটাল স্তর, আবার বলছি প্যারাইটাল স্তর, আর ভিতরেরটা হচ্ছে ভিসারেল স্তর। এই দুই স্তরের মাঝখানে কিছু তরল থাকে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড তথা পেরিকার্ডিয়াল তরল। এই তরল হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, এগুলোকে নিয়ন্ত্রণেও এটা সহায়তা করে থাকে। এখন আসো হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। এই প্রাচীরের পেশিটা অনৈচ্ছিক পেশি। এই পেশির নাম পেরিকার্ডিয়াল পেশি বা হৃৎপেশি নামে এটা পরিচিত। এটা বিশেষভাবে তৈরি। এই বিশেষভাবে তৈরি পেশি 3 স্তরযুক্ত। বাইরের স্তরটাকে এপিকার্ডিয়াম, মাঝের স্তরটাকে মায়োকার্ডিয়াম এবং ভিতরের স্তরটাকে এন্ডোকার্ডিয়াম বলা হয়। দেখো, আমি এখানে প্রজেক্টরে একটা চিত্র দিয়েছি তোমাদের জন্য। সেখানে এপিকার্ডিয়াম স্তরটা, যেটার মধ্যে হৃৎপিণ্ডের বহির্গঠন বাইরের দৃশ্য, সেখানে এপিকার্ডিয়াম স্তরে চর্বি লেগে থাকতেছে। আমি একটুখানি তোমাদের দেখার সুবিধার জন্য, দেখো চর্বি লেগে আছে। আর মায়োকার্ডিয়াম স্তরটা হচ্ছে হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। আর এন্ডোকার্ডিয়াম স্তর যেটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরে যে কপাটিকাগুলো আছে সেগুলোকে ঢেকে রাখে এবং রক্ত নালিকাগুলোকে হৃৎ প্রাচীরের সাথে ভালোভাবে আটকে থাকতে সহায়তা করে থাকে। তাহলে আমি আবার একটুখানি বলি। দেখো, হৃৎপিণ্ডের প্রাচীরের গঠন। হৃৎপিণ্ডের প্রাচীরটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। এই অনৈচ্ছিক পেশিটাকে বলা হয় কার্ডিয়াক পেশি। আর এই হৃৎপিণ্ডের প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝখানের স্তরটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভিতরের স্তরটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম স্তরে চর্বি থাকে। মায়োকার্ডিয়াম স্তরটা হচ্ছে যেটা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। আর এন্ডোকার্ডিয়াম স্তরটা কপাটিকাগুলোকে ঢেকে রাখে এবং রক্তনালীগুলোকে অন্তঃপ্রাচীরের সাথে ভালোভাবে লেগে থাকতে সহায়তা করে। এরপর আসুন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। হৃৎপিণ্ড, মানবের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার বলছি, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 2টা অলিন্দ, 2টা নিলয় নিয়ে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ গঠিত হয়। একটা অলিন্দকে বলা হয় ডান অলিন্দ, আরেকটাকে বলা হয় বাম অলিন্দ। একটা নিলয়কে ডান নিলয়, আরেকটা নিলয়কে বাম নিলয় বলা হয়। এখন আসো অলিন্দ। অলিন্দ বা অ্যাট্রিয়াম, ইংরেজিতে অ্যাট্রিয়াম বলে। এই অলিন্দ দেখো, 2টা অলিন্দ, একটা থেকে একটা সেপ্টাম নামক ব্যবধায়ক পর্দা দ্বারা সম্পূর্ণ আলাদা থাকে। 2 অলিন্দের মাঝখানে তাহলে কি বললাম, সেপ্টাম বা ব্যবধায়ক থাকে। আর এই অলিন্দ নিলয়ের সাথে একটি ছিদ্র দিয়ে সংযুক্ত থাকে। এই ছিদ্রকে অলিন্দ নিলয় ছিদ্র বলে। ডান অলিন্দর
ডান নিলয়ের সাথে ডান অলিন্দ নিলয় ছিদ্র দিয়ে সংযুক্ত, বাম অলিন্দ বাম নিলয়ের সাথে বাম অলিন্দ নিলয় ছিদ্র দিয়ে সংযুক্ত। আর এই ছিদ্রগুলোর মুখে আবার এক জোড়া করে কপাটিকা থাকে, যাদেরকে বলা হয় ডান দিকে কপাটিকা জোড়াকে বলা হয় ট্রাইকাস্পিড বা ত্রিমাত্রিক কপাটিকা, আর বাম দিকের কপাটিকার জোড়াকে বলা হয় বাইকাস্পিড বা দ্বিমাত্রিক বা মাইট্রাল কপাটিকা। এরপর আসো অলিন্দের আগত রক্তনালীসমূহ। অলিন্দের মধ্যে ডান অলিন্দের মধ্যে আমরা দেখতে পাই সুপেরিয়র ভেনা ক্যাভা ও ইনফেরিয়র ভেনা ক্যাভা নামক, আমাদের চিত্রে একটু দেখলে বুঝতে পারবা, এই যে সুপেরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা নামক দুটা রক্তনালী আসতেছে সারা শরীর থেকে। সুপেরিয়র ভেনা ক্যাভা উপরের দিকে অংশ থেকে দূষিত রক্ত নিয়ে আসছে, ইনফেরিয়র ভেনা ক্যাভা নিচের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান অলিন্দের মধ্যে দুটা রক্তনালী। আর ডান নিলয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকটা টিনের মতো, দেখো সোজা উঠে গিয়ে দুই ভাগ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে পালমোনারি ধমনী। এটাকে বলা হচ্ছে কি পালমোনারি ধমনী। আমি প্রজেক্টরের মধ্যে একটু দিয়ে দেই, তাহলে আরো ক্লিয়ার দেখতে পারবা, বুঝতে পারবা। এটাকে বলা হচ্ছে পালমোনারি ধমনী। এই যেখান থেকে উঠে যাচ্ছে এটাকে বলা হচ্ছে পালমোনারি ধমনী, দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ডান অলিন্দের কথা ডান চলে গেল, এখন আসো বাম অলিন্দ। বাম অলিন্দের মধ্যে দেখো দুই সাইড থেকে দুই ফুসফুস থেকে এক জোড়া করে দুই জোড়া পালমোনারি শিরা আগত হচ্ছে। এটা এ থেকে কি হয়, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে পালমোনারি শিরা। কোথায়? বাম অলিন্দে। আর বাম অলিন্দ নিলয়ের ছিদ্রের সংযোগস্থলে আমরা দেখতে পাচ্ছি এই যে কপাটিকা, যেটাকে বলছিলাম বাইকাস্পিড কপাটিকা, রক্ত আসতেছে সেখান থেকে আবার এস আকৃতির বা উল্টা প্রশ্নবোধক চিহ্নের মতো অ্যাওর্টা বা মহাধমনী, যেটা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে যাচ্ছে। তাহলে আমরা অলিন্দ সম্বন্ধে মোটামুটি পড়ে ফেললাম। এখন আমরা পড়ব নিলয় বা ভেন্ট্রিকল। নিলয় বা ভেন্ট্রিকল সম্বন্ধে। নিলয় বা ভেন্ট্রিকল সম্বন্ধে এখন দেখো, প্রথমে আসি ডান নিলয়। ডান নিলয়ে যেটা, সেটা হচ্ছে ও বাম অলিন্দ থেকে আগত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় যখন পূর্ণ হয়ে যায়, বাম অলিন্দ যখন সংকুচিত হয়, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে ডান নিলয়ে। ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে কোথায়? ডান নিলয়ে। ডান নিলয় যখন সংকুচিত হয় তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাচ্ছে ফুসফুসে পালমোনারি ধমনী দিয়ে। সাধারণত এখানে আরেকটা জিনিস আমরা দেখি, ধমনী বহন করে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু পালমোনারি ধমনী বহন করতেছে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। গেল এটা। এখানে দেখো রক্ত যাওয়ার সময় এখানে আরেক জোড়া কপাটিকা, যেটাকে বলা হচ্ছে সেমিলুনার, পালমোনারি সেমিলুনার কপাটিকা, মানে পালমোনারি শিরার গোড়ায় আছে, তাই ওর নাম পালমোনারি। এটা অর্ধচন্দ্রাকৃতির, অর্থাৎ নুন থেকে সেমি নুন, তাই অর্ধচন্দ্রাকৃতি বলে ওর নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। এদিকে আসো বাম নিলয়। বাম নিলয় বা বাম ভেন্ট্রিকেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন সে অক্সিজেন যুক্ত রক্ত নিচ্ছে অলিন্দ, পালমোনারি শিরা দিয়ে আসতেছে, তখন সে অক্সিজেন যুক্ত রক্ত বাইকাস্পিড ওইটা যখন পূর্ণ হয়ে যায় তখন ও সংকুচিত হয়। সংকুচিত হলে বাইকাস্পিড কপাটিকা দিয়ে এটা চলে আসছে নিলয়ে, বাম নিলয়ে। বাম নিলয় যখন রক্ত দিয়ে পূর্ণ হয় তখন এখান থেকে সেমিলুনার কপাটিকা দিয়ে চলে যাচ্ছে কোথায়? অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে সারা শরীরে। এই রক্ত যাওয়ার সময় এখানে আরেক জোড়া সেমিলুনার কপাটিকা আমরা দেখতে পারি, এটাকে বলা হয় অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এটাকে আপনি বলা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। তাহলে আমরা অলিন্দ এবং নিলয় সম্বন্ধে মোটামুটি একটা
আইডিয়া পাইলাম। এখানে আরেকটা জিনিস একটুখানি দেখো, তোমরা এই চিত্র থেকেই দেখে বুঝতে পারবা অলিন্দের প্রাচীর একটু পাতলা, নিলয়ের প্রাচীর একটু পুরু। আবার দেখো ডান নিলয় থেকে বাম নিলয়ের প্রাচীর প্রায় 3 গুণ বেশি পুরু। এই জায়গাটা আর এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবা প্রায় 3 গুণ বেশি পুরু। ঠিক আছে? তাহলে কেন? কারণ হচ্ছে দেখো অলিন্দ খালি রক্তকে নিলয়ে প্রেরণ করে, এটাও অলিন্দ থেকে নিলয় আসছে, কিন্তু নিলয় যেটা ভেন্ট্রিকল সেখানে দেখো এটা হচ্ছে এটা কেন 3 গুণ পুরু হলো ম্যাডাম? একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তার মানে ডান নিলয় সে রক্তটাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? খালি ফুসফুসে, কিন্তু বাম নিলয় সে অক্সিজেন যুক্ত রক্ত পাঠিয়ে দিচ্ছে সারা শরীরে। সেই জন্যই বাম নিলয়ের প্রাচীরটা একটু বেশি পুরু। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝে গেলাম, কি বলো? সেটা হচ্ছে যে শিরার প্রাচীর পাতলা হয়ে থাকে, ধমনীর প্রাচীর পুরু হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু পরেই শিরা ধমনী পার্থক্য করবো, তখন আরো বিস্তারিত করবো। আপাতত আমরা একটু করি। তাহলে আমরা কি কি করলাম আমি আরেকটুখানি রিভিউ করি। তাহলে দেখো প্রথম করলাম কি? অলিন্দর গঠন, অলিন্দ কি কি নিয়ে গঠিত। তারপরে করলাম নিলয়ের গঠন, নিলয়ে আমরা কি কি পাচ্ছি। এখন আসি আমরা রক্তনালিকা। তার মানে অলিন্দে কয়টা রক্তনালী আমরা পাচ্ছি? ডান সাইডে কয়টা পাচ্ছি? ডান অলিন্দে আমরা পাচ্ছি 2টা রক্তনালী, একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, অর্থাৎ ঊর্ধ্ববাহী রক্তনালী আর একটা নিম্নবাহী রক্তনালী, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা। ঠিক আছে? আচ্ছা, আর ডান নিলয়ে আমরা কয়টা পাচ্ছি রক্তনালী? দেখো ডান নিলয়ে পাচ্ছি একটা রক্তনালী, যেটাকে আমরা বলতেছি পালমোনারি ধমনী। তো টোটাল ডান সাইডে আমরা 3টা রক্তনালী পাচ্ছি। আর এখন আসো বাম সাইডে দেখো বাম অলিন্দে 2 ফুসফুস থেকে আগত, প্রতি ফুসফুস থেকে একটি করে, 2 ফুসফুস থেকে 2 জোড়া, প্রতি ফুসফুস থেকে 1 জোড়া, অর্থাৎ বাম ফুসফুস থেকে 1 জোড়া, এদিকে ডান ফুসফুস থেকে 1 জোড়া। তাহলে প্রতি ফুসফুস থেকে পাচ্ছি 2 জোড়া। কোথায় আসতেছে? বাম অলিন্দে। আর সেখান থেকে বাম নিলয়ে রক্ত আসছে, অক্সিজেন যুক্ত রক্ত, সেটা আবার চলে যাচ্ছে কোথায়? অ্যাওর্টা দিয়ে, অ্যাওর্টা বা মহাধমনী বা সিস্টেমিক ধমনী দিয়ে চলে যাচ্ছে সারা শরীরে। সুতরাং আমরা বাম সাইডে পাচ্ছি 5টা রক্তনালী, অলিন্দে 4টা, নিলয়ে 1টা, টোটাল 5টা। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটুখানি দেখো কপাটিকা আমরা কয়টা পাচ্ছি? কপাটিকা দেখো ডান সাইডে আমরা কপাটিকা এখানে দেখতে পাচ্ছি 2 জোড়া। এই 1 জোড়া সেমিলুনার কপাটিকা পালমোনারি, এই 1 জোড়া হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, তাই তো? কিন্তু এখানে আরেক জোড়া কপাটিকা থাকে, যেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, অর্থাৎ ইনফেরিয়র ভেনা কাভা, নিচের দিক থেকে আগত দূষিত রক্ত যখন হৃৎপিণ্ডে আসে, সে যেন আবার নিচের দিকে শরীরে ফিরে যেতে না পারে, সেই কাজ করার জন্য এখানে 1 জোড়া কপাটিকা থাকে, যেটাকে বলা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে আমরা ডান সাইডে 3 জোড়া কপাটিকা পাচ্ছি। আর আরেকটা জিনিস দেখো, এই কপাটিকাগুলো লেগে আছে যেটা দিয়ে, তাকে বলা হচ্ছে কর্ডি টেন্ডিনি। কপাটিকাগুলো নিলয়ের প্রাচীরের সাথে যেটা দিয়ে লেগে থাকে তাকে কর্ডি টেন্ডিনি, অর্থাৎ টেন্ডন তন্তু। আর নিলয়ের যে অভিক্ষেপ আছে, এই যে অভিক্ষেপগুলো, অভিক্ষেপের সাথে লেগে থাকে, এই অভিক্ষেপের সাথে টেন্ডন তন্তু দিয়ে লেগে থাকে, তাকে বলা হয় কর্ডি টেন্ডিনি। অভিক্ষেপগুলোকে পেপিলারি পেশি বলা হয়। টেন্ডন তন্তু যখন পেপিলারি পেশির সাথে লেগে থাকে তখন তাকে বলা হচ্ছে কর্ডি টেন্ডিনি। তাহলে দেখো আমরা মনে হয় আর গঠন, হৃৎপিণ্ডের গঠন মোটামুটি আমরা পড়ে ফেলেছি। আমি আরেকটুখানি রিভিউ করি, একটুখানি দেখো প্রথম থেকেই। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম হৃৎপিণ্ড কাকে বলে, তারপরে পড়লাম হৃৎপিণ্ডের অবস্থান, তারপরে পড়লাম হৃৎপিণ্ডের আকার আকৃতি, তারপরে পড়লাম হৃৎপিণ্ডের আবরণের গঠন, তারপরে পড়ছি হৃৎপিণ্ডের প্রাচীরের গঠন, তারপরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ, তারপরে পড়লাম হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। এরপরে আসো আমি একটুখানি মানব দেহে রক্ত সঞ্চালন
যেটা পড়বো, এই যে আমরা এখানে মানব শরীরে কোথায় রক্ত সঞ্চালন, এটা আমরা একটুখানি পড়বো। তার আগে আমরা আরেকটুখানি পড়ে নেই যে শিরা এবং ধমনীর পার্থক্যটা। শিরা বলতেছিলাম যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে নিয়ে আসে, যে রক্তনালী, তাকে আমরা বলতেছি শিরা। কিন্তু পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, তাহলে পালমোনারি শিরাটা হচ্ছে ব্যতিক্রম। এরপরে আসো ধমনী। ধমনী হচ্ছে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত যার মাধ্যমে যায় তাকে বলা হয় ধমনী। কিন্তু পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের মধ্যে নিয়ে যায়, তাহলে পালমোনারি ধমনী ব্যতিক্রম। এরপরে আসো শিরার প্রাচীর পাতলা, ধমনীর প্রাচীর পুরু হয়ে থাকে। শিরার ভিতরে রক্তচাপ কম থাকে, ধমনীর ভিতর রক্তচাপ বেশি থাকে। শিরার গহ্বর বড় হয়ে থাকে, অর্থাৎ শিরার লুমেন বড়, ধমনীর গহ্বর ছোট থাকে, অর্থাৎ ধমনীর লুমেন ছোট হয়, ধমনীর গহ্বর ছোট হয়। এরপর আমরা আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড ও মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য। এটা আমি একটুখানি ছক এঁকে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের একটু বেশি মনে থাকবে। আমরা এই সাইডে দিলাম রুই মাছের হৃৎপিণ্ড, আর এই সাইডে দিলাম মানব হৃৎপিণ্ড, এটা দিলাম হৃৎপিণ্ড। প্রথমে 1 নম্বরে আসি। রুই মাছের হৃৎপিণ্ড থাকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তার মানে প্রকোষ্ঠ হচ্ছে 2টি, আর এখানে হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে হচ্ছে প্রকোষ্ঠ হচ্ছে 4টি, ঠিক আছে, 2টি প্রকোষ্ঠ, ঠিক আছে, আর এখানে হচ্ছে 4টি প্রকোষ্ঠ। আচ্ছা, এরপরে আসো রুই মাছের হৃৎপিণ্ডে কি হচ্ছে দুইটি অলিন্দ, ও একটি অলিন্দ, একটি নিলয়। আর মানুষের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 2টি নিলয় থাকে, 2টি অলিন্দ ও 2টি নিলয় থাকে। অনুরূপভাবে আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড খালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর মানুষের হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইড যুক্ত ও অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। তার মানে এর অর্থ হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড কি করে, সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে হৃৎপিণ্ড অলিন্দ থেকে নিলয় থেকে ফুলকায় যায়, ফুলকা থেকে রক্তটা অক্সিজেন গ্রহণ করে কি করে সারা শরীরে চলে যায়। আর মানুষের ক্ষেত্রে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা একটু আগে পড়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড যুক্ত আসে ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে চলে যায় পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে আসে বাম অলিন্দ অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে অ্যাওর্টা দিয়ে চলে যায় সারা শরীরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মানুষের হৃৎপিণ্ডে সংঘটিত হয় দ্বিবর্তনীয় রক্ত প্রবাহ, অর্থাৎ দ্বিচক্রীয় রক্ত প্রবাহ, আর মানুষের হৃৎপিণ্ডে হচ্ছে একচক্রীয় রক্ত প্রবাহ। তাহলে 4 নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি কি রুই মাছের হচ্ছে একচক্রীয় রক্ত প্রবাহ, আর মানুষের হচ্ছে দ্বিচক্রীয়
রক্ত প্রবাহ। মানুষের হচ্ছে দ্বিচক্রীয় রক্ত প্রবাহ। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এটা মুছে ফেলছি, মুছে একটুখানি তোমাদেরকে, সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস থাকে। সাইনাস ভেনোসাস, যেটা আমরা মানুষের হৃৎপিণ্ডে থাকে না। মানুষের হৃৎপিণ্ডে থাকে না, ঠিক আছে? তাহলে আমরা রুই মাছের হৃৎপিণ্ড ও মানুষের হৃৎপিণ্ডের পার্থক্যটা পড়ে ফেললাম, ঠিক আছে? এখন আসি, আমি যেটা একটুখানি পড়াতে চাই সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন, এটা আমরা একটা রৈখিক চিত্র এঁকে দিলে আমাদের এই রক্ত সঞ্চালনটা করা হয়ে যাবে। একটুখানি দেখো, প্রথমে আমরা দেই দেহ। দেহ দেহ থেকে হেডলাইনটা দেই হৃৎপিণ্ডের ভিতর রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন। এখন আসো, হেডলাইন হলো এটা। এখন আসো দেহে কি করছে, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা হয়ে, ও নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে চলে যাচ্ছে রক্তটা কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দে। আর ডান অলিন্দ থেকে এটা চলে যাচ্ছে ডান নিলয়। ডান নিলয় থেকে এটা চলে যাচ্ছে পালমোনারি ধমনী দিয়ে রক্তটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে গিয়েও কি করছে দেখো, শ্বসনক্রিয়ার ফলে আগত অক্সিজেন কি করছে? রক্তের মধ্যে ব্যাপক প্রক্রিয়ায় মিশতেছে। ব্যাপক প্রক্রিয়ায় পালমোনারি ধমনী থেকে আগত রক্তের কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে বের হয়ে যাচ্ছে, আর রক্তের মধ্যে প্রবেশ করতেছে অক্সিজেন। সেই অক্সিজেন কি করছে দেখো, পালমোনারি শিরা দিয়ে, পালমোনারি শিরা দিয়ে সে অক্সিজেন চলে যাচ্ছে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে এটা চলে যাচ্ছে বাম নিলয়ে। বাম নিলয় থেকে এটা চলে যাচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। আমি যে এখানে আঁকছিলাম অ্যাওর্টা বা মহাধমনী, সেই অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে বাম নিলয় থেকে অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যাচ্ছে। এই জিনিসটা আমি আরেকটু একবার তোমাদেরকে বলে আমার আজকের পড়া মোটামুটি শেষ করে দিব। সেটা হচ্ছে দেখো কি করছে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন। সেটা হচ্ছে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা, অর্থাৎ সুপেরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে এসে চলে যাচ্ছে কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে
পালমোনারি ধমনী, ডান অরিন্দ ডান নিলয় থেকে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী দিয়ে কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসে গিয়ে শ্বসন প্রক্রিয়া আগত অক্সিজেন রক্তের মধ্যে থেকে নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে অক্সিজেন নিয়ে পালমোনারি শিরা দিয়ে চলে আসতেছে কোথায়? এই যে পালমোনারি শিরা দিয়ে আসতেছে বাম অরিন্দে। বাম অরিন্দ থেকে বাম নিলয় থেকে অ্যাওর্টা থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখানে দেখো পালমোনারি শিরা দিয়ে আসলো, এসে বাম অরিন্দ বাম নিলয় থেকে অ্যাওর্টা হয়ে সারা শরীরে যাচ্ছে। সারা শরীরে যাওয়ার সময় এখানে একটা রক্তনালী দিচ্ছে, যেটাকে বলা হয় ব্র্যাঙ্কিওস্টেনাল রক্তনালী। এখানে একটা ক্যারোটিড রক্তনালী, এটা একটা সাবক্লেভিয়ান রক্তনালী। তাহলে আমাদের আজকের পড়া দেখো, আজকের পড়া আমরা কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম যে হৃৎপিণ্ড কাকে বলে, তারপরে হৃৎপিণ্ডের অবস্থান, তারপরে হৃৎপিণ্ডের আকার আকৃতি, তারপরে হৃৎপিণ্ডের আবরণ, তারপরে হৃৎপিণ্ডের প্রাচীর, তারপরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, এরপরে হৃৎকলিন্দ নিলয়ের গঠন, কপাটিকাগুলো, রক্তনালিকাগুলো, ধমনী শিরার পার্থক্য, রুই মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য, তারপরে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরে রক্ত কিভাবে প্রবাহিত হয়। আজকের জন্য সবাইকে এর দূরে ধন্যবাদ। আশা করি এই পড়াটা বুঝছো। যদি সামনে সময় পাই তোমাদেরকে আবার আরও পড়াবো, যেমন কি পড়াবো, মায়োজেনিক সংবহন কাকে বলে, তারপরে রক্তচাপ কি, তারপরে এসএ নোড, এডি নোড, হ্যাঁ, বান্ডেল অফ ফিঞ্চ, তারপরে তোমার পার্কিনসন তন্তু, ব্যারো রিসিপ্টার, অ্যানজাইনা ইত্যাদি পড়াবো ইনশাল্লাহ। আর যদি পড়াতে নাও পারি তোমরা একটু পড়ে নিও, আমি আশা করবো তোমরা বুঝবে। না বুঝলে আবার আমরা আগামী ক্লাসে আবার পড়ব। সবাই ভালো থাকবে, সবাই আমাদের এখন করোনা, সবাই ঘরে থাকবে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।